আসলে খুবই কমন একটা সমস্যা, আমাদের মা বোনেরা প্রায়ই আমাদের কাছে আসেন যে কি যেন একটা নিচে নেমে যাচ্ছে। এটাকে আসলে মেডিকেলের ভাষায় আমরা কি বলে থাকি? ধন্যবাদ ডক্টর আলিম ভাই। তো আমাদের মা বোনের কমন একটা সমস্যা নিয়ে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে এসেছি। আজকে যে টপিকসটা নিয়ে আপনি আলোচনা করেছেন, এটা মেইনলি কিন্তু হয়ে থাকে একটু বয়স্ক মানুষদের, যারা সাধারণত মেনোপজ হয়ে গেছে, আচ্ছা পোস্ট মেনোপজাল লেডিস। কিন্তু আবার এটা আমাদের ইয়াং যারা আমাদের মা বোনরা আছেন তাদেরও হতে পারে। আচ্ছা তো এটাকে আমরা বলি প্রোল্যাপস ইউটেরাস, অর্থাৎ Prolapse. জরায়ুটা নিচে নেমে যাওয়া। তো কেন নিচে নেমে যাওয়া মানে কি? আবার তো জরায়ু আচ্ছা। কোথায় থাকে? জরায়ুটা আসলে থাকে আমাদের তলপেটে, পেলভিক অর্গান আমরা বলি আচ্ছা। এটাকে। এবং বিভিন্ন সাপোর্ট আছে, যেমন লিগামেন্টস আছে, আমাদের যোনিপথের পাশে যে মাংসগুলো আছে যেটাকে আমরা পেরিনিয়াল মাসেল বলি, আচ্ছা এই মাংসগুলো দিয়ে জরায়ুটা আসলে তার জায়গাতে সাপোর্ট হয়ে বসে থাকে। আচ্ছা যদি কোনো কারণে এই লিগামেন্টস, এই পেরিনিয়াল মাসেলগুলো ল্যাক্স হয়ে যায়, উইক হয়ে যায়, আচ্ছা দুর্বল হয়ে গেল, তাহলে সাধারণত জরায়ুটা নিচের দিকে নেমে আসে। নিচের দিকে বলতে বোঝায় আমাদের যোনিপথে নেমে আসে। আচ্ছা তো এটাকে তখন আমরা বলি প্রোল্যাপস ইউটেরাস বা জরায়ু নিচে নেমে যাওয়া। আচ্ছা, এটা হলে কি অসুবিধা কি হয়, লক্ষণ কি কি? এটার আবার কয়েকটা গ্রেড আছে ভাইয়া। আচ্ছা ফার্স্ট আচ্ছা। ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি প্রোল্যাপস। তো ফার্স্ট ডিগ্রি প্রোল্যাপসটা কি? যে ইউট্রাসটা মানে জরায়ুটার মুখটা যোনিপথের উপরের দিকে এসে বসে থাকবে। আচ্ছা সেকেন্ড ডিগ্রি প্রোল্যাপসটা হচ্ছে জরায়ুর মুখটা, অর্থাৎ সার্ভিক্স যেটাকে আমরা বলি, আচ্ছা জরায়ুর মুখটা যোনিপথেরও মুখের একদম কাছাকাছি এসে বসে থাকবে, এবং হাঁচি কাশি যদি দেই তাহলে ওটা বের হয়ে আসবে, আচ্ছা মানে দেখা যাবে জরায়ুর মুখটা। আচ্ছা আর থার্ড ডিগ্রি প্রোল্যাপসটা হচ্ছে হাঁচি কাশির সাথে কোনো কাহিনী নাই, সব সময় জরায়ু যোনিপথ থেকে বের হয়ে দিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা তাহলে এখন সিমটম আপনি নিজেও একটা ধারণা করতে পারছেন। ফার্স্ট ডিগ্রিতে জরায়ু তো আর দেখতে পারবে না পেশেন্ট, কিন্তু সবসময় বলবে কি জানি একটা যোনিপথ ভারী ভারী মনে হয়, আচ্ছা মনে হচ্ছে যোনিপথটা ভরা, আচ্ছা কি কিছু একটা আছে। এবং অনেক সময় হাজবেন্ডের সঙ্গে যখন তারা সহবাসী যায়, তখন হাজবেন্ডও বলে যে একটু লাগে, কোথাও কিছু লাগে বা কি অসুবিধা, তারাও আবার ব্যথা পায় এটাতে, এই কমপ্লেন নিয়ে আসে। সেকেন্ড ডিগ্রি প্রোল্যাপসে তো রীতিমতো হাঁচি কাশি দিলে তো বেরই হয়ে আসে, তখন তারা বুঝতেই পারে আমার জরায়ু তো বের হয়ে আসছে। এবং থার্ড ডিগ্রি প্রোল্যাপসে তো সারাক্ষণই জরায়ুটা যখন বের হয়েই থাকে, তাদের হাঁটা চলায় সমস্যা হয়, ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। কারণ এই জরায়ু কিন্তু মাঝে মাঝে আবার প্রস্রাবের থলি সামনের দিকে এবং পেছন দিকে যে আমাদের পায়খানা মানে রেকটাম আছে যেখানে মল জমা হয়ে থাকে, সেই থলি সহ নিচে বের হয়ে আসে। সামনেটাকে যদি প্রস্রাবের থলি বের হয়ে আসে সেটাকে আমরা সিস্টোসিল বলি, যদি মলের যে থলিটা সেটা বের হয়ে আসে সেটাকে আমরা রেক্টোসিল বলি। তো কাজে এগুলো সহ যখন বের হয়ে আসে, বুঝতেই পারছেন সিস্টোসিল হলে ইনকন্টিনেন্স অফ ইউরিন হয়, ফ্রিকোয়েন্সি অফ ইউরিন হয়, প্রস্রাব করতে অসুবিধা হয়। আর যখন রেক্টোসিল হয় তখন বাথরুম করতে অসুবিধা, অনেক সময় দেখা যায় ওই জিনিসটাকে, ওই ফোলা জিনিসটাকে উপরে তুলে দিয়ে পায়খানা মল ত্যাগ করতে হচ্ছে পেশেন্টের। কাজে এই সমস্ত সমস্যা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে আমরা বলতে শুনি না যে আমার জরায়ুটা বের হয়ে আসছে। বেশিরভাগ পেশেন্ট আসে প্রশ্ন করে যে আমার প্রস্রাবের রাস্তা বের হয়ে আসে। আসলে কি এখানে প্রস্রাবের রাস্তা বের হয়ে আসে? ওই যে সিস্টোসিল জরায়ু বলেছি, ওর বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে আসে। আচ্ছা, ও একাকি বের হয়ে আসবে, ওই যে অ্যান্টিরিয়রলি ভ্যাজাইনাল ওয়ালটাকে নিয়ে আসলে সিস্টোসিল হয়ে বের হয়ে আসে, আবার পেছন দিকে বের হয়ে আসলে রেক্টোসিল, অর্থাৎ পায়খানার যে আমাদের যে রেকটাম আছে, মল যেখানে জমা থাকে সেটা নিয়ে। এটা এই যে তুমি যে বললে যে বয়স্কদের বেশি হয়, তো এই বয়স ছাড়া আর কোনো কারণ আছে যেটার কারণে বেশি হতে পারে? তো ইয়াং, যদি কারোর কনজেনিটালি উইক থাকে এই সাপোর্ট গুলো, তাহলে তো একদম ইয়াং মানুষ তারও বের হয়ে আসতে পারে। আবার দেখা যায় যে যারা সাধারণত নর্মাল ডেলিভারি করেছে, অনেকগুলো 4-5টা বাচ্চা, গ্রামে আনটেইন দাই দিয়ে যখন নর্মাল ডেলিভারি করে, তখন তো বাচ্চা টানাটানি, জরায়ু ধরে টানাটানি করতে থাকে। এই সমস্ত কারণে কিন্তু জরায়ুটা নিচের দিকে নেমে আসে। আবার অনেকের দেখা যায় ক্রনিক হাঁচি কাশি কনস্টিপেশন থাকে, ওগুলো ট্রিটমেন্ট করে না, তখন ওই যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে গেলে ওই জরায়ুটা বের হয়ে আসে। আর পোস্ট মেনোপজাল লেডিদের যখন মাসিক বন্ধ হয়ে যায়, তখন আমাদের এই যে সাপোর্ট লিগামেন্টস গুলোকে শক্ত রাখার জন্য যে হরমোন, বিশেষ করে এস্ট্রোজেন, এই হরমোনের অভাব ঘটে। আর এই হরমোনের অভাবের কারণে সাপোর্ট গুলো একেবারে উইক হয়ে যায়, যার জন্য জরায়ুটা নিজের জায়গায় থাকে না, যোনিপথ দিয়ে বের হয়ে চলে আসে দেখার জন্য দুনিয়া কেমন। এই যে লক্ষণগুলো বললে, এই লক্ষণগুলো দেখেই বোঝা যায় না এটার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়? এটা কিন্তু মেইনলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়। যখন তারা আমাদের কাছে এই প্রবলেম নিয়ে আসে, তখন তো আমরা পার ভেজাইনাল এক্সামিনেশন করি। হ্যাঁ,
হাতেই আমরা বুঝতে পারি জরায়ু তো এসে বসে আছে, জরায়ু দেখা যাচ্ছে, সার্ভিক্সের মুখ দেখা যাচ্ছে, এটা আমরা হাতেই বুঝতে পারি। এছাড়া আমরা এমআরআই এর সাপোর্ট নিতে পারি যদি আমরা একটু ভালো মতো বুঝতে চাই যে এর সাথে আরো কোনো স্ট্রাকচার নিচে নেমে এসছে কিনা বা কিছু, তাহলে পেলভিক আল্ট্রাসোনোগ্রাম করতে পারি এবং এমআরআই এর সাপোর্ট নিতে পারি। আচ্ছা, তো এটার চিকিৎসা কি? চিকিৎসাটা ওই যে আমি বলেছি যে বয়স ভেদে যেহেতু হয় এবং এই ডিগ্রি অনুযায়ী হয়, কাজে চিকিৎসাটা আপনার নির্ভর করবে যে পেশেন্টের বয়স কত, তার কি আরো বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, সে রিপ্রোডাক্টিভ এজে থাকলেও তার বাচ্চা নেওয়ার দরকার আছে কিনা, এটা দেখতে হবে। তার সিমটমের উপর নির্ভর করবে যে তার সিমটম কিরকম, খুব বেশি সিভিয়ার কিনা বা কিছু, এটার উপর নির্ভর করে বয়স ভেদে, সিমটম ভেদে এবং তার রিপ্রোডাক্টিভ যে প্রয়োজন সেটা ভেদে আমাদের চিকিৎসা বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা কি মানে প্রতিকার করার কোনো উপায় আছে কিনা যাতে না হয়? এক্স্যাক্টলি, প্রতিকার করার উপায় তো আছেই। যেমন প্রতিকার করার উপায়টা কি, যে অনেক বেশি বাচ্চা, ভেজাইনাল ডেলিভারি অনেক বেশি হওয়া, একজনের 4টা 5টা 6টা আনট্রেইন ধাই দিয়ে যে ভেজাইনাল ডেলিভারিটা করায় বাসায় বসে, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যাদের অনেক কাশি, সারাক্ষণ কাশতেই থাকে, হাঁপানি আছে, অ্যাজমা আছে, তারপর কষা পায় বাথরুম, কিন্তু এটার কোনো চিকিৎসা করাচ্ছে না, সারাক্ষণ এটাই হচ্ছে, তো তাহলে তাদের এক সময় কিন্তু জরায়ু বের হয়ে আসে। এবং আমাদের মহিলাদের এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, আমাদের ওই লিগামেন্টস এবং পেরিনিয়াল মাসেল গুলোকে স্ট্রেংথ রাখতে হবে। তো এটা যদি রাখতে হয়, আমাদের যেটা এটার কারণের মধ্যে আছে, আমি কারণটা অবশ্য আমরা বলিনি, আমি এখন বলছি যে এটার কারণের মধ্যে কিন্তু আছে একটা, তো আমি বলেছি কনজেনিটালি যদি উইক থাকে আমাদের সাপোর্ট গুলো, অনেক অবেস পেশেন্ট তাদেরও কিন্তু এটা হয়, অনেক উইক থাকে। আবার যারা ম্যালনারিশড, ঠিক মতো খাবারই খায় না, প্রোটিন নাই, ভিটামিনস নাই, তাদেরও এই লিগামেন্টস গুলো উইক থাকে। আবার পোস্ট ম্যানোপজাল তো বলেছি, তো কাজে বোঝাই যাচ্ছে যে ক্রনিক কাফ, কনস্টিপেশন এগুলোকে আগে থেকেই ঠিক রাখতে হবে, যেন এগুলো না হয়, কারণগুলো হয় সেগুলোকে যদি প্রোটেক্ট করা যায় তাহলে এটা থেকে। তারপর শরীরের ওজনটা ঠিক রাখতে হবে, সবসময় নিউট্রিশিয়াস ফুড খেতে হবে, এবং আমাদের একটা এক্সারসাইজ আছে যে পেরিনিয়াল মাসেল গুলোকে স্ট্রেংথ করার, যেটাকে ক্যাগেল এক্সারসাইজ বলে, এই এক্সারসাইজটা সবসময় আমাদের। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে যে সমস্ত মারা বেশি পরিমাণে বাচ্চা জাতের এবং বেশিরভাগ বাচ্চা নর্মাল ডেলিভারি, তাদের ক্ষেত্রেই এটা বেশি হচ্ছে। সেক্ষেত্রে কি এই যে মানে যারা ডেলিভারি করাচ্ছেন, যে ধাত্রীগুলো আছে বা অপরিকল্পিতভাবে ডেলিভারি করাচ্ছেন, নর্মাল ডেলিভারি করাচ্ছেন, সেটা কি আসলে অনেক অংশে দায়ী কিনা? অনেকাংশে, মানে প্রায় 70%ই তো দায়ী, যাদের ইয়াং রিপ্রোডাক্টিভ এজে যাদের এই প্রোলাপসটা হচ্ছে। আর যাদের পোস্ট ম্যানোপজালে প্রোলাপসটা হচ্ছে তাদেরও হিস্ট্রি আছে যে তারাও 10টা 12টা বাচ্চা হয়েছে নর্মালি বাসাতে, এবং তারপর তাদের তো আবার হরমোনের অভাব আছে, সবকিছু মিলিয়ে তাদের বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডারি এবং থার্ড ডিগ্রি প্রোলাপসটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে যাচাই বাছাই না করে, মানে যেটা নর্মাল ডেলিভারি করা যাবে না সেটাও টানাটানি করে ডেলিভারি, সেটাকে টানাটানি করে, বাচ্চা টানাটানি করে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ মনে হয়। এখন ট্রিটমেন্টটা যদি, ভাইয়া আপনি একটা প্রশ্ন করেছিলেন, এটা ট্রিটমেন্টটা কি? তো ট্রিটমেন্টও যে বলেছি, এই ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে যে আমার রোগীর বয়সের উপর, তার আরো বাচ্চা চাই কিনা সেটার উপর, তার কি কি সিমটম আছে, বেশি অসুবিধা হচ্ছে কিনা এটার উপর। তো ফার্স্ট ডিগ্রি প্রোলাপস যেটা, সেই ফার্স্ট ডিগ্রি প্রোলাপসের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত সার্জিক্যাল, মানে আমরা যেটা হিস্টেক্টমির কথা চিন্তা করি সেটা আমরা কখনোই করি না এবং করাও যায় না, তখন সার্জারি প্রয়োজন নেই। আমরা ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে পেশেন্টকে বলি, আপনি যে এক্সারসাইজের কথা যেটা বলি, ক্যাগেল এক্সারসাইজ, সেটা করা একটা নিয়ম আছে, আমাদের কাছে আসলে আমি শিখিয়ে দিই। তারপর নিউট্রিশিয়াস ফুড খেতে বলি, সে শরীরের ওজনটাকে ঠিক রাখতে বলি, যার ক্রনিক যে সমস্ত অসুবিধাগুলো আছে, কষা এবং কাশি, সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে বলি যে এগুলো যেন না হয়। এবং পেশেন্টকে আমরা নন সার্জিক্যাল প্রসিডিউরেই কিন্তু ট্রিটমেন্টটা করি। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে একটুখানি অল্প একটু বের হয়ে আছে, জরায়ুটা ভেজাইনার উপরের দিকে আছে কিন্তু বের হয়ে আসে না পুরোটা। কিন্তু সেকেন্ড ডিগ্রি প্রোলাপস, যেটা কিন্তু হাঁচি কাশির সময় জরায়ুটা পুরো বের হয়ে আসে, সেই ক্ষেত্রে এবং থার্ড ডিগ্রির ক্ষেত্রে আমাদের কিন্তু ভেজাইনাল হিস্টেক্টমি করতে হয়, যদি পেশেন্টের রিপ্রোডাক্টিভ এজে থাকলেও যদি পেশেন্টের ইয়ে হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায় তার ফ্যামিলি। যদি কমপ্লিট না হয়, তার যদি প্রোলাপস থাকে, সেক্ষেত্রে সে কি বাচ্চা নিতে পারবে? প্রোলাপস থাকলে ওই যে সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রেও সে, ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে সে নিতে পারবে,
কিন্তু সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে নেওয়াটা একটু টাফ, নিতে চাইলে জ্বরে আরো বের হয়ে অনেক সময় থার্ড ডিগ্রি প্রোলাপসে পরিণত হয়। তবে সেটা আমরা তার রিস্ক বেনিফিটের উপর চিন্তা করে বলবো, কারণ এই ক্ষেত্রে জ্বরেওটাকে কিন্তু একেবারে উপর দিকে রিপোজিশন করে দিয়ে অনেক সময় আমরা একটা ওই রিপোজিশন করে দিয়ে একটা ইয়ে দেই, মানে ব্যান্ডের মতো আছে আমাদের, হ্যাঁ উপরে তুলে দেওয়া, এক্স্যাক্টলি সেরকম আমরা আর কি জিনিস দিয়ে উপরে তুলে দিয়ে আমরা চেষ্টা করি সেকেন্ড ডিগ্রিতে নেওয়া যাবে বাচ্চা, বাট থার্ড ডিগ্রি হলে এটা একদম ভেজাইনাল হিস্টেক্টমি হচ্ছে, নেওয়া যাবে না। তো এক্ষেত্রে অপারেশনটা কিভাবে করা হয়? অপারেশনটা আমরা ভেজাইনাল হিস্টেক্টমি করি সাধারণত, ভেজাইনা দিয়ে মাসিকের রাস্তা দিয়ে আমরা জ্বরটাকে বের করে নিয়ে আসি, বিশেষ করে থার্ড ডিগ্রির ক্ষেত্রে। এখন তো মানে অপারেশন মানেই ল্যাপারোস্কোপি, যার থার্ড ডিগ্রি প্রোলাপস আছে, মানে যার জরায়ুটা একদম নিচে নেমে আসছে, শরীর থেকে বাইরে চলে গেছে, জাস্ট কোনো রকম ঝুলে আছে, সেক্ষেত্রে এখানে ল্যাপারোস্কোপিক অপারেশন করা আসলে কি থার্ড ডিগ্রিতে ভাইয়া আমরা আসলে ভেজাইনাল হিস্টেক্টমিটাই বেশি চুজ করি আর কি, কারণ ওটা এত বেশি নেমে যায়। আমি বলেছি যে ভেজাইনাল ওয়াল গুলো নেমে যায়, সিস্টোসিল থাকে, রেক্টোসিল থাকে, তো কাজে উপরে ল্যাপারোস্কোপিক্যালি উপরে করলো আমাদের কিন্তু আবার এইগুলোকে আবার রিপেয়ার করতে হয় নিজ দিয়ে, অ্যান্টিরিয়র কল্পোগ্রাফি, পোস্টেরিয়র কল্পোপেরিনোগ্রাফি এগুলো করতে হয়। তবে সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে বা ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করতে পারি। ওগুলোকে আসলে বলা হয় যে জরায়ুটাকে আমরা যে কি স্যাক্রো কল্পোপেক্সি যেটা সেটা করি, আর এছাড়া স্যাক্রো ইউটেরোপেক্সি যেটা, সেগুলো আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। তবে নর্মালি আমরা যেহেতু পেশেন্ট বেশিরভাগই আমরা পোস্ট মেনোপজাল লেডি পাই বা আফটার 45 অনেক বাচ্চা হয়ে গেছে, ওদের আসলে জরায়ুটা প্রিজার্ভ করার খুব বেশি প্রয়োজন থাকে না। আর এখানে একটা বিষয় যে ল্যাপারোস্কোপি আমরা কেন করি, যাতে কাটাকাটি করা না লাগে, আর ভেজাইনাল হিস্টেক্টমি কাটাকাটি করা লাগে না, আলটিমেটলি এটা কসমেটিক পারপাস হয়ে যায় এবং বাইরে থেকে কোনো দাগ থাকে না, কোনো কিছু থাকে না। সুতরাং এখানে আসলে ল্যাপারোস্কোপি চেয়ে ভেজাইনাল হিস্টেক্টমি আরো বেটার। আচ্ছা, এই অপারেশনটা মানে কি ধরনের অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়? এটা তো আমরা ওই যে যেটা সিজারের সময় আমরা দেই সেটাই দেই আমরা, স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা আমরা করি সেটাই দেই। আচ্ছা, এই অপারেশন সংক্রান্ত যেটা সবাই জিজ্ঞাসা করে যে অপারেশন করতে গেলে আমার কোনো রিস্ক আছে কিনা, এখানে কোনো রিস্ক আছে কিনা? একটু রিস্ক আছে, সিস্টোসিল বা রেক্টোসিল ওটা যদি থাকে সাথে, তো ওগুলো রিপেয়ার করতে গেলে, কারণ আগে তো ভেজাইনাল ওয়াল থেকে এরকম ছাড়াতে হয়, ব্লাডারটাকে উপরের দিকে উঠিয়ে দিতে হয়, তো সেই ক্ষেত্রে একটু আমাদের ড্যামেজ হতে পারে ইউরেথ্রা বা কিছু যে প্রস্রাবের যে নালী ওইদিকে, আবার রেকটাম, এগুলো কিছুটা ড্যামেজ হতে পারে। তবে এটা স্কিল হ্যান্ডের উপর নির্ভর করে। এটা যদি আমরা ভাগ করি যে একটা অপারেশন সংক্রান্ত জটিলতা বা রিস্ক, অ্যানেস্থেসিয়া সংক্রান্ত জটিলতা রিস্ক, অপারেশন সংক্রান্ত জটিলতার মধ্যে এটা তুমি যেটা বললে যে আর ভবিষ্যতে আর কোনো সমস্যা আছে? ভবিষ্যতে আবার ওই যে ভল্ট অনেক সময় তো থেকে যায়, ভল্ট অনেক সময় ভল্ট প্রোলাপস হয় আর কি ভবিষ্যতে, তো সেই ভল্ট প্রোলাপসটাও আবার ট্রিটমেন্ট আছে, তবে খুব কম, রেয়ার, ভীষণ রেয়ার। আর অ্যানেস্থেসিয়া সংক্রান্ত? অ্যানেস্থেসিয়া সংক্রান্ত যদি বয়স্ক পেশেন্ট হয়, যেহেতু বললাম যে প্রোলাপস একটু বয়স্কদের বেশি হয়ে থাকে, বয়স্কদের একটু আগে অ্যানেস্থেসিয়ার আগে একটু চেক আপ করে নিতে হয় আসলে, তার ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, এগুলো একটু চেক আপ করে নিতে হয়, হার্টের অবস্থাটা কেমন, এগুলো যদি চেক আপ করে নিয়ে আমরা অপারেশনে যাই, ইনশাল্লাহ আমার মনে হয় না খুব একটা রিস্ক থাকে না। আচ্ছা, এই অপারেশনের পরে যদি ওই মা বা বোনের বয়স কম হয়, সেক্ষেত্রে তার স্বামী স্ত্রী সহবাসে কোনো সমস্যা আছে কিনা? না, অপারেশনের পরে নরমালি যে ভেজাইনাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করলে যেমন আমরা বলি যে 6 উইকস হাজবেন্ডের সঙ্গে থাকা যাবে না, তো সেরকমই এখানেও তাই, এখানেও কোনো অসুবিধা নাই। তবে ক্যাথেটারটা একটু 3 দিন হয়তো একটু বেশি রাখি আমরা এখানে, অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে তাড়াতাড়ি খুলে ফেলি 24 আওয়ার্স পরে, এক্ষেত্রে একটু ক্যাথেটারটা বেশি দিন রাখতে হয়, 72 আওয়ার্স বা এরকম রাখতে হয়। তো এছাড়া আর তেমন কোনো অসুবিধা আমাদের এই অপারেশনের পরে কতদিন মানে স্বামী সহবাস করা নিষেধ? 6 উইকস 6 উইকস পর্যন্ত সহবাস করা নিষেধ। খুবই সুন্দর, থ্যাংক ইউ ডক্টর কুতুবী। আমরা জরায়ুর নিচে গেলে এটাকে আমরা কি বলি এবং এটা হলে কিভাবে বুঝবেন আপনারা, এবং এটা আসলে চিকিৎসা কি, কাদের বেশি হয়, এবং এটার